আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কথা দিছিলাম যে আমি পরিমিতি থেকে 10টা সৃজনশীল করাবো। এই 10টা থেকেই তোমার বোর্ড পরীক্ষায় কমন পড়বে, তুমি যেই বোর্ডের স্টুডেন্টই হও না কেন। তো ভাইয়েরা, আজকে দ্বিতীয় সৃজনশীলটা করাবো। এর আগের দিন আমি প্রথম সৃজনশীলটা করাইছিলাম। তো দেখো, সৃজনশীলটা এখানে দেওয়া আছে। সৃজনশীলটার ক নম্বরে কি বলছে? বলছে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা সলভ করি। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 300 বর্গ সেন্টিমিটার। তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে ভাইয়া? 300 বর্গ সেন্টিমিটার। 300 বর্গ সেমি দিয়ে দিছে। তো ভাইয়া আমাকে বের করতে বলছে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণের দৈর্ঘ্য চাইছে। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমাদের জানতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3a। এ মানে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল থেকে আগে আমাদের বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলতে হবে। বাহুর দৈর্ঘ্যটা যদি বের করে ফেলতে পারি আমরা, তাহলে আমরা ওই √3-র সাথে ওই বাহুর দৈর্ঘ্যটা গুণ দিলেই আমাদের কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা চলে আসবে। তো দেখো, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু এটা দেওয়া আছে, তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি 6a², যেখানে এ মানে হচ্ছে এক বাহুর উপর স্কোয়ার। ঘনকের প্রত্যেকটা বাহুই সমান ভাইয়া। তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a²। এটির ভ্যালু দেওয়া আছে কত? 300। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি a² = 300 ডিভাইডেড বাই 6। তাহলে এ ইকুয়াল টু কী হবে ভাইয়া? এই স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে। তাহলে √300 ডিভাইডেড বাই 6। সুতরাং এ ইকুয়াল টু কত আসে তোমরা বলো তো ভাইয়া? ক্যালকুলেটারে দিবা। তোমাদের যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটার আছে তারা ডিরেক্ট ইউজ করতে পারবা, আর যাদের নাই তারাও কিনে নিবা, কারণ সায়েন্টিফিক ক্যালকুলেটারটা আসলে তোমার এই লেভেলের জন্য জরুরি। তাহলে 300/6 এখানে আসে ভাইয়া 5√2 এত কি? এত সেন্টিমিটার। এইটা কি বেরোইছে ভাইয়া? এইটা বেরোইছে আমার ঘনকের একটা তোমার বাহুর দৈর্ঘ্য। ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য বেরোইছে আমার কত ভাইয়া? 5√2। ঠিক আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য বেরোইছে 5√2। তো আমাদের নির্ণয় করতে বলছিল ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, তাহলে আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানি কি ভাইয়া? √3a। তাহলে √3 গুণ এ মানে কত? 5√2। ঠিক আছে, তো এইটা তোমরা ক্যালকুলেটারে দিবা। ক্যালকুলেটারে দিলে তোমার যে মান দেয় ওইটাই হচ্ছে তোমাদের এই ম্যাথটার অ্যান্সার। তাহলে এখানে রেজাল্ট দেয় আমাকে 5√6। ঠিক আছে ভাইয়া, 5√6 এত সেন্টিমিটার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত ভাইয়া? 5√6। আর তুমি যদি পয়েন্টে নাও তাহলে আসে 12.247 সেন্টিমিটার। আশা করি ক নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করবো ভাইয়া। তাহলে ক নম্বরটা আমি মুছে দিই। খ নম্বর প্রশ্নটা তোমরা এখন একটু দেখো তো, মানে কিছু বুঝতে পারতেছো কিনা। খ নম্বর প্রশ্নটা কি চাইছে আসলে আর কি দেওয়া আছে দেখো। খ নম্বরে কি বলছে ভাইয়া? খ নম্বরে বলছে এটা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। কোনো একটা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। এইখান থেকে তোমাকে খ নম্বর প্রশ্নটা চাইছে যে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত। তাহলে একটু লক্ষ্য করতো ভাইয়া। তো সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি বাড়ানো হয়, তার আগে আমরা একটু সূত্রটা মনে করি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি ভাইয়া? √3/4a²।
এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি এইটা হয় এবং প্রশ্নে কি বলছে একটু দেখো তো, প্রশ্নে বলছে এই বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? বাড়ালে ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 তো থাকবে এখানে, এর জায়গায় আমরা বসাবো a+4, কারণ বলা হয়েছে যে 4 মিটার যদি বৃদ্ধি করা হয় তাহলে 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল আসে √3/4 a+4 তার উপর কি ভাইয়া হোল স্কোয়ার। তো এবার আমাদের কোশ্চেনে তো বলা আছে, একটু দেখো তো ওই যে কোশ্চেনটায় দেখো যে ওইখানে কি বলছে ভাইয়া, ওইখানে বলছে যদি ক্ষেত্রফল 4 মিটার বাড়ানো হয়, মানে বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ানো হয় ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। এটা দ্বারা তোমরা কি বুঝতে পারছো? ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়, এটা দ্বারা তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? আসলে এটা দ্বারা বোঝায় যে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ দিলে আমরা অ্যান্সার পাবো 16√3। তাহলে দেখো তো, কারণ কি একটার থেকে যদি অত মিটার বেশি হয় তাহলে এটা বিয়োগ দিলে আমরা ওইটাই ব্যাক পাবো। তাহলে a+4 এখানে তার হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইকুয়াল টু কত ভাইয়া? ইকুয়াল টু হচ্ছে 16√3। তো দেখো এইখানে আমরা কি কমন নিতে পারি? এইখানে কমন নেওয়া যায় √3/4 কমন নেওয়া যায়, তাহলে ভিতরে কি থাকে? ভিতরে থাকে a+4 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 16√3। এবার এখান থেকে আমরা বলতে পারি √3/4, এইখানে সূত্র পড়ে না a+b হোল স্কোয়ারের, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো তো ডাইরেক্ট সূত্র ফলাইলাম, a+b হোল স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়? a স্কোয়ার প্লাস 2a, a মানে কত? a, b মানে কত? 4, তাই 2 গুণ 4 মানে কত? 8, a 2ab প্লাস b স্কোয়ার, b মানে 4 তার উপর হোল স্কোয়ার মানে কত? 16 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু কত ভাইয়া? 16√3। ওকে, তারপর আমরা এখান থেকে আপাতত এটা রাখি √3/4, তারপর এখানে a স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে থাকে 8a প্লাস 16 ইকুয়াল টু 16√3। তাহলে আমরা বলতে পারি 8a প্লাস 16 ইকুয়াল টু, এইটা ওই পাশে গিয়ে কী হবে? উল্টে যাবে, যেমন 16√3 ছিল আর এইটা ওই পাশে গিয়ে উল্টে যাবে, যেমন এইভাবে হবে 4 উপরে নিচে কত? √3। এই যে √3 আর √3 কাটাকাটি গেল, তাহলে কি থাকে? 8a ইকুয়াল টু 16 গুণ 4 আর এই পাশ থেকে -16 এইখানে গেছে, তাহলে a ইকুয়াল টু কী হয় ভাইয়া? a ইকুয়াল টু হয় 16 গুণ 4 -16 ডিভাইডেড বাই 8। দেখো তো ভাইয়ারা এইটাই কত আসে? ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা যে 16 গুণ 4 -16 ডিভাইডেড বাই কত? 8, এটাই আসে ভাইয়া 6। তাহলে 6 সেন্টিমিটার আমাদের এইখানে আসে। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। তো আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের 3টে বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি আমরা 6 পাই তাহলে বাকি 2টে বাহু কত ভাইয়া? 6 সেন্টিমিটার। তো আমাদের প্রশ্নটায় কি বের করতে বলছিল ভাইয়া? প্রশ্নটায় বলছিল সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে। তাহলে আমরা জানি পরিসীমা মানে হচ্ছে কোনো একটা ত্রিভুজের সবগুলো বাহুর যোগফল। এইটাও এ, এইটাও এ, এইটাও যদি এ হয় তাহলে 3টেই যদি আমার এ হয় তাহলে এর পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? a প্লাস এ প্লাস এ মানে কি 3a। তাহলে পরিসীমা ইকুয়াল টু কি? 3a। তাহলে 3-র জায়গায় 3 রাখলাম, এর পরিবর্তে বসাই আমরা 6, তার মানে 3 6 কত ভাইয়া? 18 সেন্টিমিটার। তাহলে এই যে এই প্রশ্নটা, এই যে খ নাম্বার আমরা সলভ করলাম, এই খ নাম্বারের অ্যান্সার হচ্ছে ভাইয়া 18 সেন্টিমিটার। দেখো এই খ নাম্বারের অ্যান্সার কত ভাইয়া? 18 সেন্টিমিটার। আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো, জাস্ট সিম্পল ম্যাথ। তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমি লিখলাম। প্রশ্নের যে কন্ডিশন দেওয়া ছিল যে দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ানো হয় ক্ষেত্রফল তাইলে কত? 16√3 বেড়ে যায়। তাহলে আমরা নির্ণয় করলাম যে 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল আসলে কত হয়? ক্ষেত্রফল তো সেমই থাকবে, জাস্ট বাহুর জায়গায় 4 মিটার এক্সট্রা হয়েছে, যেহেতু বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ানো হয়েছে। তাহলে ক্ষেত্রফল যেহেতু ওই 4 মিটার বাড়ানোর কারণে 16√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ওই দ্বিতীয় ক্ষেত্রফল মাইনাস প্রথম ক্ষেত্রফল ইকুয়াল টু কত আসবে? 16√3। এইখান থেকে ক্যালকুলেশন করে এর মানটা পাইছি। এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য।
তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 3a। তাইলে 3 গুণ এর ভ্যালু হচ্ছে ভাইয়া, এর ভ্যালু হচ্ছে 6। তাহলে আমাদের আসে 318 সেন্টিমিটার। তো এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করব। তাহলে এটা আমরা মুছে দেই, তোমরা একটু উঠাই নাও এখনই। আশা করছি তোমরা উঠাইছো, তো আমি ভাইয়া মুছে দিচ্ছি। তাহলে ভাইয়া আমাদের গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় তাহলে পাইপে লোহার ওজন বের করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ভাই, এই টাইপের একটা ম্যাথ কিন্তু তোমাদের দিতে পারে। তো দেখো কি বলছে, যদি প্রতি গ্রাম বা 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় তাহলে পাইপে লোহার ওজনটা বের করতে বলছে। আমি একটু চিত্র দিয়ে তোমাদের বুঝাইতে চাই। সাপোজ এই একটা পাইপ, এটার প্রস্থচ্ছেদ এইভাবে দেওয়া আছে। তো এই যে এইটা হচ্ছে আমাদের পাইপ, এই যে অংশটা না, এই অংশটা প্লাস্টিক, ঠিক আছে? এই অংশটা প্লাস্টিক দিয়ে ফিল আপ করা, সরি প্লাস্টিক না, যেহেতু লোহা বলছে তাহলে লোহা বা প্লাস্টিক যে সময় যা বলবে সেটা দিয়ে কি করা, ফিল আপ করা। এই হচ্ছে পাইপের ভিতরের বৃত্তটা, আর এই হচ্ছে পাইপের বাইরের বৃত্তটা। তো পাইপটা সাপোজ এইভাবে আছে, এই যে এই হচ্ছে ভাইয়া আমাদের পাইপ। তো এই পাইপের আসলে লোহার ওজন কত এটা বের করতে বলছে। দেখো পাইপের ভিতরের অংশটা তো ফাঁপা, তাহলে এখানে লোহা এতটুকু আছে না, এইটুকুর ওজনটা কত এইটা আমাদের বের করতে হবে। তো ভাইয়া এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ধৈর্য সহকারে তুমি লক্ষ্য করবা আশা করি। তো কি কি দেওয়া আছে? দেওয়া আছে পাইপের ভিতরের আর বাইরের ব্যাস দেওয়া আছে। ভিতরের ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার। ভিতরের ব্যাস কত ভাইয়া? ভিতরের ব্যাস মানে এই থেকে এই পর্যন্ত কত? 14। তাহলে ভিতরের ব্যাসার্ধ কত হবে ভাইয়া? 14-র অর্ধেক মানে কত? 7। আর পাইপের বাইরের ব্যাসার্ধ কত দেওয়া আছে? পাইপের বাইরের ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে? 16 সেন্টিমিটার দেওয়া আছে। অর্থাৎ এই থেকে একদম এই পর্যন্ত, এই থেকে একদম এই পর্যন্ত কত দেওয়া আছে ভাইয়া? 16। মানে এই থেকে এই পর্যন্ত ব্যাস কত দেওয়া আছে? 16। তাহলে 16-এর অর্ধেক কত? তাহলে পাইপের বাইরের ব্যাসার্ধটা কত হবে? 8। তাহলে এই পাশেও এই দিক থেকে এই দিক পর্যন্ত কত? 8। এখানে কত? 7। অর্থাৎ আমরা একটা জিনিস একটু লক্ষ্য করতে পারতেছি যে পাইপের ভিতরের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 7, আর পাইপের বাইরের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 8। তো এইখানে আমাদের আগে একটু বের করে দেখতে হবে যে পাইপে আসলে লোহার আয়তনটা কত, এইটা আগে বের করতে হবে, সেইখান থেকে আমাদের ম্যাথটা সলভ করা লাগবে। তাহলে দেখো এই পাইপের উচ্চতাও দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে 4.5 মিটার। ঠিক আছে ভাইয়া, 4.5 মিটার দেওয়া আছে উচ্চতা। ঠিক আছে, 4.5 মিটার আমাদের উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে বের করব পাইপের বাইরের আয়তন, তারপর বের করব পাইপের ভিতরের আয়তন, তারপর আমরা দুইটা আয়তন বিয়োগ করে দিব, তাহলে পাইপের লোহার আয়তনটা বের হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রথমে পাইপের বাইরের আয়তন বের করব, ভিতরের আয়তন বের করব, এইটা থেকে এইটা বাদ দিব, তাহলে লোহার যে আয়তনটা ওইটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো লক্ষ্য করো তোমরা, আমি লিখতে পারি পাইপের বাইরের আয়তন। ঠিক আছে, পাইপের বাইরের আয়তন। তো কলমটা ঝামেলা করতেছে, ওয়েট। পাইপের বাইরের বা বাইরের আয়তন ইকুয়াল টু কি? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে ভাইয়া, পাই আর স্কোয়ার এইচ। যেহেতু সিলিন্ডারের মতো, তাহলে সিলিন্ডারের তোমার আয়তনের সূত্রটা কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে বাইরের আয়তন কত হবে ভাইয়া? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাইয়ের মান আমরা পাই রাখলাম, গুণ আর এর মান কত ভাইয়া? দেখো বাইরের ক্ষেত্রে আর এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার গুণ এইচ কত? এইচ দেওয়া আছে 4.5। ঠিক আছে, 4.5। তাহলে 4.5টা কিন্তু আমাদের দেওয়া আছে মিটারে। ঠিক আছে, 4.5টা আমাদের কিসে দেওয়া আছে ভাইয়া? মিটারে দেওয়া আছে। তাহলে মিটারে দেওয়া থাকলে ওইটার আমরা সেন্টিমিটারে নিয়ে নিব, কারণ আমাদের ঘন সেন্টিমিটার এককে আয়তনটা আমরা চাচ্ছি। তাহলে 4.5 হচ্ছে আমাদের মিটার। এটারে যদি আমি সেন্টিমিটারে নিতে চাই তাহলে 100 দিয়ে আমার গুণ করা লাগবে। তাহলে এই সবগুলো গুণ করলে আমার কত আসে আমি একটু দেখি তো।
যে পাই গুণ 8² গুণ 4.5 ইন্টু 100, এটা গুণ করলে আসে ভাইয়া 90 তারপরে 477.86 ঘন সেন্টিমিটার, এইটা আসে আমাদের। এবার আমরা বের করব কি, এবারে আমরা বের করব পাইপের ভিতরের আয়তন। পাইপের ভেতরের আয়তন, তাহলে পাইপের ভেতর আয়তনের সূত্র কি, পাই r²h, কারণ ভিতরের অংশটাও তো সিলিন্ডারের মতো, তাহলে পাই এর ভ্যালু তো আমাদের ওইভাবে আলাদাভাবে বের করা লাগবে না, কারণ ক্যালকুলেটর করে দিবে আমাদের। আর এর মান কত, ভিতরের আর হচ্ছে এতটুকু, এইটা হচ্ছে আমাদের 7, 7² গুণ এইচ মানে কত 4.5, কারণ কি ভিতরের উচ্চতাও যা বাইরের উচ্চতাও তা, তাহলে 4.5 মানে হচ্ছে 4.5 গুণ 100, তাহলে সেন্টিমিটারে চলে যায়। কেন 100 গুণ দিছি, কারণ এটা মিটারে আছে, এখানে আমাদের সেন্টিমিটার লাগবে, এই কারণে 100 গুণ দেওয়া হয়েছে এখানে। তাহলে পাইয়ের মান কত আমাদের, আর ওই আর এর মান কত ভাইয়া, আর এর মান হচ্ছে আমাদের 7, তাহলে 7², পাই গুণ 7² গুণ 4.5 ইন্টু 100, আমাদের আসে এইখানে 69, তারপরে 27, 2.118 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো তো ভাইয়েরা, আমরা কিন্তু পাইপের বাইরের আয়তন আর ভিতরের আয়তন পেয়ে গেলাম। এই একটা পাইপ, সাপোজ এই পাইপের বাইরের আয়তনটাও পেয়ে গেলাম, বাইরের টোটালটা, আর ভিতরেরটুকুও পেয়ে গেলাম। এবার বাইরেরটা থেকে যদি ভিতরটা বাদ দিই, এই বাইরেরটা থেকে যদি ভিতরটা বাদ দিই, তাহলে এই যে মার্ক করে রাখছি না, এই অংশটুকুর আয়তন আমাদের পাওয়া যায়। তাহলে পাইপের লোহার আয়তনটা আমরা পেতে পারি দুইটা বিয়োগ করার মাধ্যমে। তাহলে পাইপে লোহার আয়তন, পাইপে লোহার আয়তন ইকুয়াল টু কত ভাইয়া, বাইরের আয়তন, বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন, ভেতরের আয়তন। তাহলে পাইপের বাইরের আয়তন কত, 90477.86 মাইনাস ভিতরের আয়তন কত 69272.118, কত আসে ভাইয়া এইখানে। এইটা যদি আমরা করি তাহলে কত আসে বলো, 90477.86, 90477.86 ভাইয়া, এখানে আসে আমাদের 21205.74 ঘন সেন্টিমিটার। তো দেখো এইটা হচ্ছে ভাইয়া পাইপের লোহার আয়তন। তো আবার আমাদের এই প্রশ্নে বলা আছে, প্রশ্নে কি বলা আছে, 1 ঘন সেমি লোহার ওজন হচ্ছে আমাদের কত গ্রাম, 7.2 গ্রাম। 1 ঘন সেমি লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে আমাদের এত ঘন সেমি লোহার ওজন আসলে কত হবে, এটা বের করা লাগবে আমাদের। তাহলে এইখানে করি আমরা, 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে আমাদের কত ঘন সেমি লোহা আছে, 21205.74 ঘন সেমি লোহার ওজন 7.2 এর সাথে এটা গুণ হবে, 21205.74 সমান সমান কত আসে, ক্যালকুলেটরে দাও তোমরা, সমান আসে ভাইয়া এই যে 15268.342 এত গ্রাম, ঠিক আছে, এত গ্রাম আসে। তাহলে গ্রাম থেকে যদি কেজিতে নিতে চাও, তাহলে গ্রাম থেকে যদি কেজিতে নিতে চাও জাস্ট 1000 দিয়ে ভাগ করে দিবা, কত আসে তাহলে 152.152.68 কেজি। তাহলে পাইপে লোহার ওজন হচ্ছে 152.68 কেজি। আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো, এবং এই ম্যাথটা কিন্তু ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছিল আমাদের গ নাম্বার ম্যাথটা, ঠিক আছে, গ নাম্বার ম্যাথ। তো অবশ্যই অবশ্যই এই ম্যাথটা তোমরা করবা বাসায়, আর কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এভাবে আমরা আরও মোটামুটি 7-8টা সৃজনশীল নেক্সট ভিডিওগুলোতে সলভ করবো আস্তে আস্তে। এইভাবে তুমি যদি ভাই আমার সাথে 10টা সৃজনশীল করো, আমি তোমাকে কথা দিচ্ছি এই সৃজনশীলগুলোর ভিতরেই তোমার
পরীক্ষায় তুমি কমন পাবা, তুমি যেই বোর্ডেরই হও না কেন।